Assalamu alaikum. I am Dr. Sabikun. Today I am going to discuss about glycemic index, fat and protein and their effect in our life or their need in our life. আমি এর আগের ক্লাসে কার্বোহাইড্রেট সম্পর্কে বলেছি যে কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা কতটুকু। এটা কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের মেজর এনার্জি সোর্স অফ আওয়ার বডি। যদি আমি আমার বডিতে এনার্জি কথা চিন্তা করি যে আমার এনার্জি কোথায় পাবো, এটা অবশ্যই আমরা কার্বোহাইড্রেট থেকে নেব। কিন্তু দেখা যায় কি যে কার্বোহাইড্রেট যে খাবারগুলোতে আছে, এই খাবারগুলো এত মজা হয় যে মানুষজন কী করি বা আমরা কী করি, যতটুকু দরকার নাই তার চেয়েও বেশি দেখা যায় যে কার্বোহাইড্রেট ইনটেক করে ফেলছি। তো যখন আমরা মেটাবলিজম পড়বো তখন আমরা আলোচনা করবো এটা নিয়ে যে দেখা যায় কি যে যখন আমরা একটা কার্বোহাইড্রেট ইনটেক করি আলটিমেটলি সেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ হিসেবেই হচ্ছে যে অ্যাবজর্ব হওয়ার পরে দেখা যায় কি যে যতটুকু আমার বডি এনার্জি দরকার ততটুকু গ্লুকোজ কিন্তু আমাদের বডিতে এনার্জি প্রোডাকশনের জন্য ওইটুকু গ্লুকোজ কিন্তু ইউজ হয়ে যাচ্ছে। তারপরও যদি এনার্জিতে ইউজ হয়ে যাওয়ার পরেও যদি এক্সেস গ্লুকোজ থাকে তখন সেই এক্সেস গ্লুকোজগুলো স্টোর হয়। স্টোর কীভাবে হতে পারে? একটা হতে পারে গ্লাইকোজেন হিসেবে, যে যখন আমরা ফাস্টিং অবস্থায় থাকবো সেই গ্লাইকোজেনগুলো ভেঙে আবার গ্লুকোজ সাপ্লাই দিতে পারে বা এনার্জি প্রোডাকশন করে। কিন্তু তার চেয়েও যতটুকু গ্লাইকোজেন আমাদের বডিতে স্টোর থাকতে পারে তার চেয়েও যদি বেশি গ্লুকোজ আমরা ইনটেক করে ফেলি তখন কি হয়? তখন এই গ্লুকোজগুলি ফ্যাটে কনভার্ট হতে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে কার্বোহাইড্রেট যেমন আমাদের জন্য অতি জরুরি খাবার, তেমনি এটা আবার ক্ষতির কারণও হতে পারে। এখন কোন খাবারে কতটুকু কার্বোহাইড্রেট আছে, কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে, এটা আমরা কিভাবে বুঝবো বা এটা আমরা কিভাবে নির্ধারণ করব? এই যে নির্ধারণ করা পদ্ধতি যে এই খাবারটাতে এতটুকু ক্যালোরি আছে, বা আমরা বলি না যে এই খাবারটা খাবো না এটাতে ক্যালোরি অনেক বেশি, বা ওই খাবারটা খাবো না ওটাতে ক্যালোরি বেশি, এটা আমরা কিভাবে বুঝবো? এই যে নির্ধারণ করার পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স। সো হচ্ছে যে কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এটা বোঝার জন্য এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা ইউজ করা হয়। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্লাইসেমিক ইন্ডেক্স? Glycemic index is the rise of blood glucose concentration after a test meal of carbohydrate-rich food compared to that after an equivalent amount of reference meal. Almost it's 50 gram glucose. তার মানে বলা হয়েছে যে একটা রেফারেন্স মিলের সাথে তুলনা করে, যেটা আমরা কার্বোহাইড্রেটের আদর্শ খাবার চিন্তা করব, সেই আদর্শ খাবারের সাথে তুলনা করে আরেকটা খাবারে কতটুকু সুগার আছে বা কার্বোহাইড্রেট আছে সেই যে তুলনা করা পদ্ধতি, এটাই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা কিভাবে করা হয়? আমরা রেফারেন্স মিল হিসেবে অলওয়েজ 50 গ্রাম গ্লুকোজটাকে ইউজ করি। সাপোজ একজন সুস্থ সবল ভালো মানুষ যার ইনসুলিন সিক্রেশন ভালো, যার ব্লাড সুগার কোনো প্রবলেম নাই, ডায়াবেটিস মেলাইটাস নাই যেটা আমি বলতে চাচ্ছি, তো এরকম কাউকে যদি হচ্ছে যে আমি 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার পর তার হচ্ছে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে রিডিং নিলাম যে তার ব্লাড গ্লুকোজ কন্ডিশনটা কীরকম। দেন হচ্ছে যে আমি 50 গ্রাম যেই খাবারের আমি ব্লাড গ্লুকোজ ক্যালোরি কতটুকু সেটা আমি গণনা করতে চাই বা আমি ওটা নির্ধারণ করতে চাই, ওই টেস্ট মিলটা সাপোজ আমার মাথায় আসলো যে আমি দেখবো যে আমাদের খুব পছন্দের খাবার, এখন আমাদের যে গরমকাল আমাদের খুব কমন যে ফলগুলো আছে যেমন আম বা কাঁঠাল, সাপোজ আমি দেখতে চাইলাম যে কাঁঠালের খেলে আমার কতটুকু ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। তো হচ্ছে যে ফার্স্টে আমি কি বললাম যে ওই একজন পার্সনকে আমি ফার্স্টে 50 গ্রাম রেফারেন্স মিল হিসেবে গ্লুকোজ আমি খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পর তার আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আর 2 ঘন্টা পরে আমি ব্লাড গ্লুকোজগুলো নোট ডাউন করলাম, ব্লাড গ্লুকোজ লেভেলটা নোট ডাউন করলাম। দেন যদি আমি 50 গ্রাম ওই কাঁঠাল তাকে আমি খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার পরে তারপর তার আবার হচ্ছে যে ওই আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর এবং 2 ঘন্টা পর আমি ব্লাড গ্লুকোজটা চেক করলাম। চেক করার পর আমি এই রেফারেন্স মিল সরাসরি ব্লাড গ্লুকোজ খাওয়ার পর তার গ্লুকোজ লেভেল কতটুকু ইনক্রিজ করলো এবং কাঁঠাল খাওয়ার পরে তার গ্লুকোজ লেভেল কতটুকু ইনক্রিজ করে, এই দুইটার সাথে যে তুলনা করে আমি নির্ধারণ করবো যে কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স এত, বা কাঁঠালের খেলে আমার ক্যালোরি লেভেল এতটুকু বাড়তে পারে বা ব্লাড গ্লুকোজ লেভেল এতটুকু বাড়তে পারে। আমরা বলি না যে ভাত খেলে গ্লুকোজ লেভেল সবচেয়ে বাড়ে বা হচ্ছে রুটিতে বাড়ে, আলু খেলে সবচেয়ে বেশি বাড়ে। এই জিনিসগুলো কীভাবে হচ্ছে নির্ধারণ করা, এটা পরিমাপ করার পদ্ধতি হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো এখানে যে আমি একটা কার্ভ দেখেছি, হাইপারবোলার কার্ভ। সো গ্লাইসেমিক ইন্ডেক্স এরিয়া আন্ডার দ্য ব্লাড গ্লুকোজ কার্ভ আফটার ডাইজেশন অফ টেস্ট মিলটাকে আমরা রেফারেন্স মিলের আমরা যদি 100% তুলনা করে, মানে হচ্ছে যে টেস্ট মিল বা রেফারেন্স মিল খাওয়ার পরে, রেফারেন্স মিলটা খাওয়ার পরে
যে ব্লাড গ্লুকোজ লেভেল যতটুকু বাড়লো সেটাকে যদি আমরা 100% চিন্তা করি, তার সাথে তুলনা করে অন্য কোন খাবারটা খেলে কতটুকু গ্লুকোজ লেভেল বাড়বে, এই যে একটা তুলনা, এই তুলনাটাই হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স। সো এরিয়া আন্ডার দ্য ব্লাড গ্লুকোজ কার্ভ আফটার ইনজেকশন অফ টেস্ট মে 100 by under the glucose curve after injection of reference meal. So glycemic index of common food, here I am showing some glycemic index of common food, that means হচ্ছে যে গ্লুকোজ, ওই যে বললাম যে গ্লুকোজ খাওয়ার পরে যে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করবে সেটাকে 100% ধরে তার সাথে তুলনা করে আমরা অন্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত সেটা নির্ধারণ করব। তো গ্লুকোজের যদি 100% হয়, পটেটো হচ্ছে যে 80 to 90%, তার মানে হচ্ছে যে আমি যদি 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর ব্লাড গ্লুকোজ লেভেল যতটুকু আমার ইনক্রিজ করবে, সেম অ্যামাউন্টের পটেটো খাওয়ার পর তার 80 to 90% হচ্ছে যে ইনক্রিজ করবে। মানে হচ্ছে যে সাপোজ দেখা গেল যে আমার যদি 50 গ্রাম ব্লাড গ্লুকোজ খাওয়ার পর আমার ব্লাড গ্লুকোজ লেভেল যদি 100 মিলিগ্রাম হয়, দেখা যাবে যে সেম অ্যামাউন্টের পটেটো খাওয়ার পর দেখা যাবে যে আমার ব্লাড গ্লুকোজ লেভেল 80 মিলিগ্রাম আর 90 মিলিগ্রাম। তো ব্রেড হচ্ছে 70 to 80%, পলিশড রাইস হচ্ছে 70 to 80%, ব্রাউন রাইস 60 to 70%, যে কারণে বলা হয় যে লাল চালের ভাত কিন্তু অনেক ভালো। শুধু যে এটাতে ভিটামিন থাকে তা না, ইভেন এর গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কিন্তু অনেক কম, যে তুলনা করলে দেখা যায় যে ব্রেড বা পলিশড রাইস, যেটা হচ্ছে যে আমরা কি বলি সিদ্ধ চাল, প্লাস হচ্ছে যে পটেটো, এগুলো থেকে কিন্তু ব্রাউন রাইস গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক কম। ব্যানানারও হচ্ছে 60 to 70%, মিল্কের যে গ্লাইসেমিক ইন্ডেক্স তা হচ্ছে 35 to 40%, অ্যান্ড আইসক্রিমের হচ্ছে 35 to 40%। অনেক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যে বের করা হচ্ছে, আমরা অনেক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বের করা হয় না। আমরা বলি না যে আম খাবেন না, আমে অনেক সুগার, কাঁঠাল খাবেন না, কাঁঠালে অনেক সুগার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ফ্রুটসগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স এখন পর্যন্ত বের করাই হয়নি। ডায়েটারি ফাইবার অ্যান্ড রাফেজেস আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা, আমি অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলি বা প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড বলি, ব্যালেন্স ডায়েট বলি, সেখানে অলওয়েজ আমি একটা কথা বলেছি যে ডায়েটারি ফাইবার অবশ্যই রাখতে হবে। ডায়েটারি ফাইবারের আরেকটা নাম হচ্ছে রাফেজেস, এবং মজার ব্যাপার হচ্ছে এই ডায়েটারি ফাইবারগুলি কিন্তু আমাদের বডিতে হজম হয় না, মানে অ্যাবজর্পশন হয় না, কিন্তু এরা হচ্ছে রেগুলার বাউল হ্যাবিটের জন্য এই ডায়েটারি ফাইবারগুলি খুবই জরুরি। So definition: fibers are non-digestible, non-starch polysaccharide, divert from plant sources which undergo partial fermentation in colon and totally excreted with feces. তার মানে হচ্ছে যে এরা, এই যে বললাম যে এরা ডাইজেস্ট হবে না, এরা অ্যাবজর্ব হবে না, এরা কোলনেই থাকবে, পার্শিয়াল ফার্মেন্টেশন হবে কোলনে, এবং হচ্ছে যে রেগুলার বাউল হ্যাবিট বা রেগুলার হচ্ছে যে ফিসেস যদি আমি এক্সক্রিট করতে চাই সেটার জন্য এরা ডায়েটারি ফাইবার বা রাফেজেসগুলো খুবই জরুরি। আমি ছবি দিয়ে দিয়েছি এখানে যে কোনগুলো মেনলি ডায়েটারি ফাইবার। তো রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স এটা হচ্ছে 25 to 35 গ্রাম পার ডে, মানে পার ডেতে অ্যাটলিস্ট আমার 25 to 35 গ্রাম ডায়েটারি ফাইবার অবশ্যই আমাকে ইনটেক করতে হবে। এবং ডায়েটারি ফাইবারের কোশ্চেনটা কিন্তু আমাদের প্রফের জন্য, প্রফেশনাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে প্রায়ই এই কোশ্চেনটা আসে, ইভেন ভাইভাতেও ধরা হয় যে ডিফাইন ডায়েটারি ফাইবার, give some example, what are the importances of, what are the biomedical importances of dietary fiber. This is very important question and very common question that usually used to come in the professional examination বা final first professional examination. So types of dietary fiber, depending on the chemical nature, they are classified into 4 types. Non-starch polysaccharide, that means they are polysaccharide but they are not starch in nature. So these are derived from cereal, vegetables and fruits. For example, cellulose, it's also polysaccharide. Hemicellulose, pectins, gum, mucilage, etc. Then resistant starch, these are starch but these are resistant to digestion and absorption, so they are known as resistant starch. For example, milled grains and seeds, raw potato, তার মানে হচ্ছে আলুটা সিদ্ধ করার পরে কিন্তু হচ্ছে এটা মানে ডাইজেস্টেবল অ্যান্ড অ্যাবজর্বেবল হয়, কিন্তু তার আগে যে র পটেটো সেটা কিন্তু রেজিস্ট্যান্ট স্টার্চ। গ্রিন ব্যানানা, কর্নফ্লেক্স এক্সেট্রা। অ্যান্ড fructooligosaccharides, these are also dietary fiber. For example, onion, garlic, and lignins and cutin are woody vegetables, like হচ্ছে যে আমরা বলি ডাটা শাকের ডাটাটা, এগুলো হচ্ছে যে dietary fiber. And depending on the solubility, soluble dietary fibers are, soluble means they are water soluble or not. The soluble dietary fibers are usually not truly soluble, well dispersed in water and usually well fermented
For example, pectins, gum, fructooligosaccharides and cuitins. These are the soluble dietary fiber, and insoluble dietary fiber, soluble dietary fiber usually comes from barley, oats, beans, etc. And insoluble dietary fibers, these are poorly dispersed in water. Usually they are not well fermented. For example, cellulose, hemicellulose, lignase and some forms of resistant starch. Suppose হচ্ছে apple, cereals, lentils মানে ডাল, এরা হচ্ছে যে সব ডাল না, কিছু ডাল, insoluble dietary fiber. And properties of dietary fiber, তাহলে হচ্ছে যে এদের বৈশিষ্ট্যগুলো কি, এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? নাম্বার 1, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানিভোগী, মানে হচ্ছে যে এরা পানি শোষণ করতে পারে, রিটেন্স ওয়াটার উইদিন দ্য ম্যাট্রিক্স। Number 2, forms highly viscous solution with water. Number 3, susceptible to fermentation by colonic bacteria producing short chain fatty acid. তার মানে যখন হচ্ছে colonic bacteria, ফার্মেন্টেশন যদি আমি বাংলায় বলি সেটা পচায় ফেলা, colonic ব্যাকটেরিয়াগুলো যখন ডায়েটারি ফাইবারকে পচিয়ে ফেলে তখন হচ্ছে আবার শর্ট চেন ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, সেটা আবার আমাদের বডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ এসিটেট, প্রোবায়োনেট, বিউটারেট এবং হচ্ছে যে আবার গ্যাসেসও ফর্ম করে। Binds with bile acid and facilitates their fecal excretion. দেখা যায় কি যে তারা বাইল অ্যাসিডের সাথে বাইন্ড করে এবং বাইল অ্যাসিডটাকে বডি থেকে এক্সক্রিট করতে হেল্প করে। বাইন্ডস উইথ মিনারেলস অ্যান্ড প্রিভেন্টস দেয়ার অ্যাবজর্পশন ইন দ্য গাট। এটা হচ্ছে তাদের একটা ব্যাড ইফেক্ট। দেখা যায় কি যে তারা কিছু ভিটামিন বা কিছু মিনারেলের সাথে বাইন্ড করে ওদের অ্যাবজর্পশন দেখা যায় খুবই কিছু মাইক্রো মিনারেলস আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আয়রন, কপার, জিঙ্ক এক্সেট্রা। এই মাইক্রো মিনারেলগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তো এদের সাথে এরা বাইন্ড করে ফেলে এবং এদের বডি থেকে এক্সক্রিট করে দেয়। তো অতিরিক্ত ডায়েটারি ফাইবার খাওয়াটাও কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকারক এবং স্টিমুলেট ব্যাকটেরিয়াল proliferation ইন গাট। সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সেস অর বায়োকেমিক্যাল ইম্পর্টেন্সেস অফ ডায়েটারি ফাইবার, যখন আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সেস কথা বলবো বা বায়োকেমিক্যাল ইম্পর্টেন্সেস কথা বলবো, শুধু যে অ্যাডভান্টেজ আসবে তা না, ডিসঅ্যাডভান্টেজগুলোও আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে খাতায়। সো অ্যাডভান্টেজেস হচ্ছে ডিক্রিজ দ্য রিস্ক অফ কনস্টিপেশন, হেমোরয়েডস অ্যান্ড ডাইভার্টিকুলোসিস। হেমোরয়েডস, কনস্টিপেশনের সমস্যা আমাদের দেশে অনেক বেশি, গ্যাসের প্রবলেম, কনস্টিপেশন হচ্ছে, পায়খানা হচ্ছে না, রেগুলার বাল পাস করছে না, তারপর হেমোরয়েডস হচ্ছে, ফিশের প্রবলেম। তো এই জিনিসগুলো যদি কমানোর জন্য ডায়েটারি ফাইবার খুবই ইম্পর্ট্যান্ট। ডিলে ইন পোস্টপ্রান্ডাল রাইজ ইন ব্লাড গ্লুকোজ লেভেল। পোস্টপ্রান্ডাল রাইজ ইন ব্লাড গ্লুকোজ লেভেল মানে খাওয়ার পরে যে হঠাৎ করে যে গ্লুকোজ লেভেল অনেক বেশি ইনক্রিজ করে, এই জিনিসটাকে হচ্ছে যে ডিলে করবে কে, ডায়েটারি ফাইবার। রিডাকশন ইন দ্য ব্লাড কোলেস্টেরল লেভেল, ব্লাড কোলেস্টেরল লেভেলটাকেও কমায় নিয়ে আসবে। ডিক্রিজ দ্য রিস্ক অফ ক্রনিক হার্ট ডিজিজ অ্যান্ড হচ্ছে যে ডিক্রিজ দ্য রিস্ক অফ কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারকে যদি আমাদের ক্রনিক কনস্টিপেশন হয়, দেখা যায় যে যাদের ক্রনিক কনস্টিপেশন হচ্ছে, সাপোজ কনস্টিপেশন বলতে হচ্ছে যে দিনের পর দিন তাদের টয়লেট হয় না বা রেগুলার বাউল হ্যাবিট হচ্ছে না, তো এই যে ফিসেসগুলো এগুলো হচ্ছে কোলনে রয়ে যাচ্ছে। তো কোলনে যেহেতু রয়ে যাচ্ছে, এটা একটা নরম বা ডেলিকেট স্ট্রাকচার, দেখা যায় এখানে বারবার ইরিটেশন হতে একসময় না ওখান থেকে ক্যান্সার ডেভেলপ করার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই রেগুলার বাউল হ্যাবিটটা খুবই জরুরি। তো এটা যদি রেগুলার বাউল হ্যাবিটের জন্য আমাদের অবশ্যই প্রতিদিন কিছু পরিমাণে ডায়েটারি ফাইবার অবশ্যই ইনটেক করতে হবে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে এক্সেস ইনটেক কজেস ডায়রিয়া অ্যান্ড ফ্ল্যাটুলেন্স। যদি বেশি খায় ডায়েটারি ফাইবার সেক্ষেত্রে কী হবে, ডায়রিয়া হবে 1 নাম্বার, এবং হচ্ছে যে ফ্ল্যাটুলেন্স মানে হচ্ছে পেটে গ্যাস হবে, এবং হচ্ছে যে বাইন্ডস উইথ মিনারেলস, আগেও এটা আলোচনা করেছে যে কিছু মাইক্রো মিনারেলের সাথে বাইন্ড করে সেগুলো এক্সক্রিট করে ফেলে। সো দেখা যাবে যে ওই মিনারেলের ডেফিসিয়েন্সি সিমটম বডিতে দেখা দিতে পারে। সো হচ্ছে যে কীভাবে ডায়েটারি ফাইবার রেগুলার বাউল হ্যাবিট হয়, মানে ইয়েটা কি, ফিজিওলজিটা কি, যে কীভাবে ডায়েটারি ফাইবার হেল্পস ইন রেগুলার বাউল হ্যাবিট। সো ডায়েটারি ফাইবার হচ্ছে যদি আমি ইনটেক করি, কোলনে গিয়ে কী করবে, ওয়াটার হোল্ডিং করবে। আমি আগে বলছি এটা হাইড্রোফিলিক, সো হচ্ছে যে এরা হচ্ছে যে পানিটাকে ধরে রাখে, সো ওয়াটার ধরে রাখবে। একই সাথে ব্যাকটেরিয়াল proliferation, আমাদের কিছু কোলনে আগে থেকে কিছু কোলোনিক ব্যাকটেরিয়া আসছে, ফার্মেন্টেশন করতে হেল্প করে। সো এই ব্যাকটেরিয়া proliferationগুলোও বাড়ায় দিবে, কোলোনিক ব্যাকটেরিয়া proliferation বাড়ায় দিবে। সো হচ্ছে যে মাইক্রোবিয়াল মাসের সংখ্যা বাড়াবে। তো এই যে পানি ধরে রাখতেছে প্লাস হচ্ছে যে ব্যাকটেরিয়া proliferation হচ্ছে, যারা হচ্ছে যে ফার্মেন্টেশনে হেল্প করতেছে, এই দুইজন মিলে কোলনের যে বাল্ক সেটা হচ্ছে যে বাড়ায় দিবে।
তো হচ্ছে ইনক্রিজড পেরিস্টালসিস, কোলনের বাল্ক বেড়ে গেলে কোলনের মুভমেন্ট বেড়ে যাবে, কোলন চাবে যে এই বাল্কটাকে আমি যেভাবে হোক আমি পাস করে বাইরে পাস করে দিই, বা হচ্ছে যে এই বাল্কটাকে আমি সরাই ফেলি, এই ভারী জিনিসটাকে সরাই ফেলি, তখন হচ্ছে যে কোলনের মুভমেন্ট বেড়ে যাবে। এই কোলনের মুভমেন্টটাকে আমরা বলি পেরিস্টালসিস অ্যান্ড অপটিমাম বাল ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে দেখা যাবে যে বাল ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে অ্যান্ড রেগুলার বাল হ্যাবিট হবে। অ্যান্ড ডায়েটারি ফাইবার, এই জন্য এটাকে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলা হয়, বিকজ দে আর নিডেড ফর নর্মাল হেলথ বাট দে আর নট প্রডিউসড ইন আওয়ার বডি, সো মাস্ট বি সাপ্লাইড বাই ডায়েট। আমি আগেই বলেছি যে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্টের ডেফিনেশন কিন্তু এভাবে বলা হয় যে যেগুলো হচ্ছে আমাদের নর্মাল বডি মেনটেন করার জন্য দরকার, নর্মাল হেলথ মেনটেন করার জন্য দরকার, বাট যেই নিউট্রিয়েন্টগুলো বডিতে সিনথেসিস হয় না, দ্যাটস ওয়াই মাস্ট বি সাপ্লাইড বাই ডায়েট, এই ধরনের নিউট্রিয়েন্টকে আমরা বলি অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট। যেহেতু ডায়েটারি ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনিং আওয়ার রেগুলার হেলথ, our body for regular body maintenance, but they are not synthesized inside our bodies, so must be supplied by diet. That's why they are known as essential nutrient. Protein, dietary protein, animal protein comes from meat, fish, milk, egg, etc., and plant protein comes from pulses, soybean, corn, cereal, etc. অ্যান্ড প্রোটিন আমাদের কেন দরকার? প্রোটিনকে আমরা বডি বিল্ডিং ফুড বলি। আমাদের বডিতে যত রকম হচ্ছে যে মাসেল বলি বা যে কোনো ধরনের বডি বিল্ডিং ম্যাটেরিয়াল কামস ফ্রম দ্য প্রোটিন। সো ইট ইজ এফিসিয়েন্টলি অফ এ প্রোটিন ফর প্রমোটিং গ্রোথ অ্যান্ড মেনটেন্স অফ নাইট্রোজেন ব্যালেন্স। ইট ইজ মেজার্ড বাই কম্পেয়ারিং দ্য প্রপোর্শন অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট অফ এ প্রোটিন with the proportional required for the synthesis of human tissue protein. The closer the proportion, higher the biological value. মানে আমরা একটা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু কীভাবে নির্ধারণ করা বলি না যে ইট ইজ এ ফার্স্ট ক্লাস প্রোটিন অ্যান্ড দিস ইজ সেকেন্ড ক্লাস প্রোটিন। কীভাবে আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস প্রোটিন নির্ধারণ করবো? সেটা হচ্ছে একটা প্রোটিনে, হ্যাঁ সাপোজ ধরেন আমি বললাম যে মুরগির মাংসে, হ্যাঁ আমি এটা বায়োলজিক্যাল ভ্যালু, এটা ফার্স্ট ক্লাস প্রোটিন না সেকেন্ড ক্লাস প্রোটিন, কীভাবে নির্ধারণ করব? এটা বুঝতে হবে যে ওই প্রোটিনটাতে, ওই প্রোটিনাস ফুডটাতে সবগুলো অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কিনা দেখার জন্য, আমরা জানি 8টা অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তো আমাদের দেখতে হবে যে সবগুলো অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কিনা, এবং আমাদের হিউম্যান টিস্যুতে গ্রোথের জন্য, হিউম্যান টিস্যু সিনথেসিসের জন্য বা গ্রোথের জন্য যতটুকু প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকা দরকার ততটুকু প্রপোর্শনেট অ্যামাউন্ট আছে কিনা, এই দুইটা পয়েন্ট দেখে আমরা একটা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বা একটা প্রোটিনিয়াস ফুডের বায়োলজিক্যাল ভ্যালু নির্ধারণ করবো। দ্য ক্লোজার দ্য প্রপোর্শন, হায়ার দ্য বায়োলজিক্যাল ভ্যালু। So depending on the biological value, proteins are classified as first class protein and second class protein. First class protein is the protein containing all the essential nutrients in proportion similar to that required for the synthesis of body protein. They have high biological value, for example animal protein, and second class proteins are proteins which are relatively deficient in certain essential amino acid are called second class protein. They have low biological value. Usually plant protein, যে ডাল আমরা করি সিরিয়াল ডাল যেগুলো, এগুলো সবই সেকেন্ড ক্লাস প্রোটিন। কেন? কারণ হচ্ছে যে ওইসব প্রোটিনে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, ওই প্রোটিনগুলোতে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে বা হচ্ছে প্রপোর্শনেট অ্যামাউন্টে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট থাকে না। সো রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স অফ প্রোটিন ইজ দ্য 1 gram per kg per day, 70 to 100 gram for the adult male of 70 kg. তার মানে হচ্ছে যে যদি আমি অ্যাডাল্ট মেল বা ফিমেলের কথা চিন্তা করি তাহলে 1 gram per kg per day অ্যান্ড মিনিমাম 40 gram per day আমাদের প্রোটিন ইনটেক করতেই হবে টু অ্যাভয়েড নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আর ইন কেস অফ ইনফ্যান্ট চিলড্রেন, যেহেতু তারা হচ্ছে একটা গ্রোয়িং এজ, তারা হচ্ছে গ্রো করতেছে, তো হচ্ছে তাদের ডেইলি প্রোটিন ইনটেক শুড বি 2 gram per kg per day. That's all for today. Thank you.